আপনি জানেন যে পাকিস্তান অলমোস্ট একটা দেউলিয়া হয়ে যাওয়া দেশ। তারা এভাবেই আর কি বিভিন্ন দেশের হয়ে ভাড়া খাটে টাকার বিনিময়ে, বা তাদের স্বার্থের ব্যাপারগুলো তারা অন্য দেশে গিয়ে এইভাবে করতে চায়। অনেকটা অন্য দেশের হয়ে আপনার ঠিকা ঝি যেটা আছে আমরা বলি, বাসাতে বাড়িতে কাজ করে, ঠিক পাকিস্তানের অবস্থা হচ্ছে ঠিকা ঝির মতো, যে কেউ 200 টাকা দিল কাজটা করে আসলো, যে 500 টাকা দিল কাজটা করে আসলো। আইএসআই হয়েছে এখন একটা কন্ট্রাক্ট কিলারের মতো। তাদেরকে একটা মিশনে পাঠানো হলে তারা আসলে কার সাথে কি করছে এটা তারা বাজ বিচারটা রাখে না। ফলে মার্কিনিরা বাংলাদেশে যে অপারেশনটা চালিয়েছে ছাত্রদেরকে ব্যবহার করে, এইটার ব্যাপারে কিন্তু আমাদেরকে এর আগেও সাবধান করে দিয়েছিল রাশিয়া পরিষ্কারভাবে। আপনার আমি আপনাকে অল্প একটু আমাকে বলতেই হবে, তাহলে জিনিসটা জুৎসই হয় এবং বুঝতে সুবিধা হয়, তখন আপনার এই প্রসঙ্গতে আমি সরাসরি চলে যেতে পারি আসলে। সেটা হচ্ছে আপনার যখন 15ই ডিসেম্বর 2023 সালে রাশিয়ান এম্বাসি কিন্তু বাংলাদেশকে একটা বড়ভাবে সতর্ক করে দেয়। সেই সতর্ক বাণীটা যেটা ছিল সেটা আমার কাছে আছে, যেখানে আমি পড়ে শোনাচ্ছি আপনাকে, যে মাথায় রাখবেন রাশিয়ান এম্বাসির টুইটার থেকে এবং ফেসবুক থেকে ফরমালি আমাদেরকে জানানো হয়েছিল 15ই ডিসেম্বর 2023 সালে। সেখানকার কয়েকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে there are serious grounds to fear that in the coming weeks an even wider arsenal of tools for pressure including sanction may be used against the unfavorable to the West Bangladeshi government. Key industries may come under attack as well as a number of officials who without evidence may be accused of obstructing the democratic expression of the citizen will in the upcoming parliamentary election on January 7, 2024. In case the USA is not satisfied with the results of the people vote, the attempts to further destabilize the situation in Bangladesh along the lines of the Arab Spring are likely. দেখেন 15ই ডিসেম্বর 2023 সালে রাশিয়ান এম্বাসি পরিষ্কার করে বলে দিয়েছিল যে বাংলাদেশে একটা আরব স্প্রিং এর মতো সিচুয়েশন তৈরি করা হবে, এবং তারা নভেম্বরে একটা ডিসেম্বরের পরে তারা জানুয়ারিতে তারা আরেকটা অ্যালার্ট দেয়, যেই অ্যালার্টটা আজকের আপনার এই প্রশ্নের সাথে সম্পর্কিত। তারা বলছে যে দোহাতে এবং করাচিতে তারা বেশ কিছু মুভমেন্ট দেখেছে। তাদের যে গোয়েন্দারা আছে তারা করাচি এবং দোহাতে বেশ কিছু মুভমেন্ট লক্ষ্য করেছে। তাহলে করাচি মুভমেন্টটা হচ্ছে যে এই যে গোয়েন্দারা যে তথ্যটা দিয়েছে আরব স্প্রিং এর, এইটার সাথে আমি পরবর্তী সময় আপনার নর্থ ইস্টার্ন নিউজ একটা নিউজ ছিল, সেটা হচ্ছে যে আপনার চন্দন নন্দীর একটা নিউজে আমি পড়েছি যেটা মোটামুটি ভালোই মেলে, যেখানে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে এই যে টোকাইদেরকে আপনি এখন দেখতে পাচ্ছেন, অর্থাৎ মাহফুজ, তারপরে আসিফ মাহমুদ ভুইয়া যে অস্ত্র নিয়ে ধরা পড়েছে বিমানবন্দরে, তারা করাচিতে প্রথমে তারা গিয়েছিল দুবাইতে, দুবাই থেকে তারা যায় হচ্ছে করাচিতে, করাচি থেকে সম্ভবত ইসলামাবাদেও যায়, এরপরে তারা দোহাতে আসে, পরবর্তীতে তারা তার্কি থেকে তারা বাংলাদেশে চলে আসে। অর্থাৎ তার্কি, দোহা, ইসলামাবাদ, করাচি, অর্থাৎ পাকিস্তানকে যদি আপনি এককভাবে ধরে করাচি আর ইসলামাবাদকে আলাদা না হিসাব করে এইভাবে বলেন, পাকিস্তানও তারা গেছে। তাহলে এই পুরোটা সময় জুড়ে পাকিস্তান এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। আমাদের কাছে স্পষ্ট নিউজ আছে, একেবারে স্পষ্ট, যেটা হচ্ছে যে এই পুরো ঘটনাতে চায়নার একটা বড় ধরনের যোগসাজশ আছে, যেটা আমরা এখন লক্ষ্য করেছি। আপনি জানেন যে বিএনপির একটি প্রতিনিধি দল কদিন আগেই চায়নাতে ঘুরে এলো 5 দিনের সফরে। তার আগে জামাতে ইসলামী ঘুরে এসেছে, তাদের যে পলিটি ব্যুরোর সদস্যরা আছে, তাদের বড় বড় নেতারা তাদের সাথে দেখা করছে, বলছে, এবং বাংলাদেশের সাথে ভবিষ্যতে এই সম্পর্ক করবে, সেই সম্পর্ক করবে। চায়না এখন তার মন মতো করে তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আলাপটা হচ্ছে যে পাকিস্তান চায়না মিলে বাংলাদেশের সাথে মিলে এমন কোনো কিছু করছে কিনা, যেখানে সার্ক যেই আমরা একটা রিজিওনাল প্রতিষ্ঠান আমাদের ছিল, সংগঠন ছিল, 7টি দেশ মিলে, পরবর্তী সময় আফগানিস্তানও সেখানে যুক্ত হয়েছে, 8টি দেশ মিলে এখানে একটা পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, সামাজিক, কালচারাল সমস্ত কিছু মিলে যেই কারণে সার্কটা গঠিত হয়েছিল,
সেটি কি আসলে কোনো না কোনো ভাবে ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে কিনা? আমরা আসবো দাদা, আমরা এই সার্কের আলোচনায় আসবো, কিন্তু যে জায়গাটাতে আমরা ছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন আসিফ মনির এবং তিনি লাঞ্চ করেছিলেন। তাহলে কি কোথাও একটা বাংলাদেশের ভেতরে পাকিস্তান এবং আমেরিকা কার্যকলাপ বাড়াতে চাইছে? সেই সব বিষয়ে কি আমেরিকাতে বসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিফ মনির কোনো বিষয়ে যোগসাজশ করে এসেছেন? কারণ তারপর বেশ কিছু বাংলাদেশে অনেক কিছু কিন্তু ঘটে গেল এবং নিঃশব্দে ঘটে গেল। আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাম্প্রতিক সময়ে একটা ঘটনা বলি, যেটা আপনি হয়তোবা জানেন, তারপরেও বলছি যে যদি না জেনে থাকেন, সেটা হচ্ছে যে পাকিস্তানের যে লস্করি তৈয়বার যে অন্যতম একজন নেতা, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সে আপনার আজকে থেকে 2 বা 3 সপ্তাহ আগে প্রকাশ্য জনসভাতে, মানে এই কাশ্মীর সম্পর্কিত যে ভারত সরকার যে পরবর্তীকালে পাকিস্তানে অ্যাটাক করলো, গুড়িয়ে দিল সমস্ত কিছু, এইটার রিটেলিয়েশন হিসেবে তারা সভা ডেকেছে নিজের দেশে। সেখানে তারা বলছে যে, ভারতকে উদ্দেশ্য করে বলছে যে তারা ভারত নিয়ন্ত্রিত বাংলাদেশের কথা বলে টলে বলছে যে তারা এই যে 5ই অগাস্টে যে তারা জঙ্গি হামলা, এই হামলাতে তারা ছিল। এটা কিন্তু আমার কথা না, এটা আপনার কথা না, এটা লস্করি তৈয়বার একটা জনসভাতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। আমি হয়তোবা এই প্রোগ্রামের মধ্যেই নামটা বের করে ফেলতে পারবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটা নিয়ে বড় ধরনের একটা অ্যাকুইজিশন আছে যে এই লস্করি তৈয়বাকে আসিফ মুনির, যার কথা আপনি বললেন, তার নির্দেশেই, কারণ তার এই কাশ্মীরে অ্যাটাকের একদিন আগেই কিন্তু আপনার ইন্ডিয়াকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হয়েছে, তারপরে আপনার কাশ্মীর তাদের এই ধরনের মন্তব্য করা হয়েছে। তো আমরা অনেকেই মনে করে থাকি যে এই পুরো ঘটনাটা আপনার আমেরিকার একটা জানাশোনার বাইরে ছিল না, আমেরিকা এটা জানে। এবং আপনি হয়তোবা জানবেন যে যেই সময় ঘটনাটা ঘটেছে তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন, উনার নামটাও তো আমি ভুলে গেছি, সরি, জেডি ভ্যান্স, তিনিও কিন্তু তখন ওই সময়টাতে ইন্ডিয়াতে ছিলেন, আপনি যদি মনে করতে পারেন। ফলে ট্রাম্পের সাথে যদি আসিফ মুনিরের কথা বা দেখা বা তাদের কর্তা ব্যক্তির সাথে দেখা হয়, সেইটাতে আমি আসলে আমাদের এই অনুমানটা মিথ্যা হয় না। কিন্তু আপনি জানেন যে 5ই অগাস্টের পরে আইএসআই এর সাথে সাথে যেই সৈয়দ মারুফকে নিয়ে আমরা একাধিক প্রোগ্রাম করেছি, পরবর্তী সময় একটা নারী ঘটিত ঘটনাতে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাকে দেখিয়েছিলাম যে কিভাবে পাকিস্তান সাথে সাথে, অর্থাৎ 5th অগাস্টের দুপুর থেকে কিভাবে বাংলাদেশে তারা অপারেট করা শুরু করে দিয়েছে। বাংলাদেশে তাদের স্নাইপার এসেছে, সেখানে তারা খুনে জড়িত ছিল। পরবর্তী সময় ডিজিএফআই এবং আইএসআই এর একাধিক মিটিং, তারপরে হচ্ছে যে মিজোরাম বা পার্বত্য চট্টগ্রামে তাদের সেখানে ঘাঁটি গড়া, রংপুরে তাদের বেইস করা। আমি এগুলো অনেকবার আপনাদের এই প্রোগ্রামে এসে বলেছি যে আইএসআই বাংলাদেশে ঘাঁটি গড়েছে রংপুরে, সরি